মাদক কারবারিদের হামলায় রিপোর্টার ও ক্যামেরা পার্সন রক্তাক্ত, 4 জন আটক। শিশু রামেসা হত্যার বিচার দাবিতে নানা কর্মসূচি, বাসার সামনে মানববন্ধন, সমাবেশ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মিরপুরে সড়ক অবরোধ। নজরুল জয়ন্তী উদ্বোধন করতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে, জেলায় সাত রব। রাষ্ট্রমন্ত্রীর মধ্যযুগীয় মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত, বলছে জামায়াত। রামেসা হত্যার দ্রুত বিচার দাবি এনসিপির। হাম উপসর্গে আরও 11 জনের মৃত্যু, নতুন রোগী 1315। হাসপাতালের রোগীর চাপ, ঈদে শিশুদের নিরাপদে রাখার পরামর্শ। চ্যালেঞ্জ হলেও সবার সহযোগিতায় এবারও ঈদযাত্রা স্বস্তির হবে, বললেন সড়কমন্ত্রী। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে 3 স্তরের নিরাপত্তা। এবং কোনো গোষ্ঠীকে বাদ রেখে অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব না, মন্তব্য অর্থমন্ত্রীর। ব্যবসা সহজীকরণের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত সংবাদ সংগ্রহে গিয়ে সাভারের আইচা নোয়াদ্দায় মাদক কারবারিদের হামলায় আক্রান্ত হয়েছেন দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান। একটি গ্যারেজে আটকে রাখা গুরুতর আহত রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কায়ুমকে উদ্ধার করেছে পুলিশ। হামলায় দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে মাদক সিন্ডিকেটের সদস্যরা। সিন্ডিকেটের হোতা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে 4 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে মাদকের সয়লাব সাভার পৌরসভার শাহীবাগ, আইচা নোয়াদ্দা, রাজাসন সহ আশেপাশের পুরো জনপদ। এই বিষয়ে সংবাদ সংগ্রহে শুক্রবার দুপুরে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় যায় দেশ টিভির টিম। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীদের হামলায় আক্রান্ত হয় দেশ টিভির সংবাদকর্মীরা। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভি রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কায়ুমকে জিম্মি করে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি গ্যারেজে আটকে রেখে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অমানবিক নির্যাতন চালায়। এই সময় দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে। ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে চলে যায় মাদক সিন্ডিকেটের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাভার থানা পুলিশ, সাথে স্থানীয় সংবাদকর্মীরা। আমরা এই মাদক ব্যবসায়ীদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং সাভারের মতো জায়গায় মাদক ব্যবসায়ীরা এভাবে তাণ্ডব চালাবে পুলিশের সামনে। এই শামীমের বিরুদ্ধে আপনি জানেন যে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় তার ছবি রয়েছে এবং পুলিশের বিভিন্ন পরিচয় দিয়ে তিনি ডাকাতি করেন, ছিনতাই করেন এবং পুলিশ পরিচয় দিয়ে তিনি বিভিন্ন রকমের মাদক ব্যবসার সাথে জড়িত। পরে পুলিশ গুরুতর অবস্থায় একটি রিকশার গ্যারেজ থেকে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কায়ুমকে উদ্ধার করে ছিনিয়ে নেওয়া ক্যামেরা ও ট্রাইপড। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক 4 জনকে আটক করলেও পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় মাদক সিন্ডিকেটের হোতাসহ সহযোগীরা। সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ওনারা বলেছিলেন যে ওনাদের ক্যামেরা মিসিং ছিল, ক্যামেরা উদ্ধার করা হয়েছে, প্লাস হচ্ছে যে আনুষঙ্গিক আরো জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের কাছে পৌর এলাকাটির বাসিন্দারা জিম্মি থাকলেও প্রাণ ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানিয়েছে এখানকার সাধারণ মানুষ। আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও মনিরুল হক কায়ুমকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ক্র্যাব। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শিশু রামেসা ধর্ষণ ও হত্যার ঘটনায় 3 দিন পেরোলেও থামেনি ক্ষোভ। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন আর সড়ক অবরোধ করে বিক্ষোভ জানায় নানা শ্রেণী পেশার মানুষ। বিচারের দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বলেন, বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আসে এসব কর্মসূচি থেকে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার ৩ দিন পরও রাজধানী জুড়ে চলছে প্রতিবাদের ঝড়। জুমার নামাজের পর পল্লবীতে রামিসার ভাড়া বাসার সামনে থেকে শুরু হয়ে মিরপুর ১০ গোলচত্বরে আসে বিক্ষোভ মিছিল। আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। এতে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। বিচারের দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। আমরা কেন আন্দোলনে নামবো? দেশ আমাদের আইন দিবে, আমরা আইন মানবো। আইন কি আমাদের কি বিচার দেওয়া হয়েছে? কেন এটা দেরি হচ্ছে বিচার করতে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং এটা খুব দ্রুত বিচার চাই। এই বিচার দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এরকম কর্মসূচি দিয়েই যাব। আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা সম্পর্কে সবকিছুই আছে, কিন্তু এটার কোনো বাস্তবায়ন নাই। বলেন, বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। আমরা জানতে চাই যে আসিয়ার ঘটনা পরিপূর্ণভাবে তদন্ত হওয়ার পরেও কেন তার ধর্ষককে ফাঁসি দেওয়া হইল না। দ্রুত এ বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গুলশানে মানববন্ধন করে গুলশান সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন নারী সংগঠনও। এদিকে সকালে রামিসার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে আইনের প্রতি মানুষের আস্থা ফিরবে। এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে। রামিসার বাবা দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। আমার মুখ যেন খালি না হয়ে যায়, কোন বাবার যেন আত্মনাদ না করতে হয়। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এই ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং দ্রুত শাস্তি নিশ্চিতে প্রয়োজনে আইনের সংশোধনের দাবি স্থানীয়দের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। 13টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে চেক হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সহ 13টি সিটির মেয়র ও প্রশাসকরা উপস্থিত ছিলেন। 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। দুদিন আগেই শুরু হবে নজরুল জয়ন্তী উৎসব। উদ্বোধন করতে আজ ময়মনসিংহে ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সর্বত্রই এখন উৎসব মুখর পরিবেশ। নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। বিএনপি স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উৎসবের আমেজ। 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। নজরুল জন্মজয়ন্তী উৎসব উদ্বোধন করতে শনিবার ময়মনসিংহের ত্রিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে পুরো ময়মনসিংহ নগরীতে এখন উৎসবের আমেজ। ময়মনসিংহের ত্রিশালে নজরুল উৎসব ও বইমেলার উদ্বোধন করবেন তিনি। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন। সভাস্থল ঘিরে তৈরি হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। গুরুত্বপূর্ণ সড়কে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। শহরের মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। প্রাণের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার ত্রিশালবাসী মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আগামীকালকে এই জন্মজয়ন্তী অনুষ্ঠানটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, কালকে আসবেন। সেই হিসেবে আমরা ত্রিশালবাসী অনেক আনন্দিত, অনেক গর্বিত। ওনার কাছে দাবি করতেছি আমাদের ত্রিশালে কবির নামে যেন একটি কবি নজরুল মেডিকেল কলেজ ঘোষণা দিয়ে যান, এই প্রত্যাশা রাখতেছি। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো নিরাপত্তামূলক সংখ্যা নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস
এখানে ডিপ্লয় থাকবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহ নগরী জুড়ে বিরাজ করছে উৎসবের আবহ। সাইফুল রিপন, দেশ টিভি নিউজ ডেস্ক। কবি নজরুলের চেতনায় উজ্জীবিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালায় 3 দিন ব্যাপী কাজী নজরুলের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, কৈশোরে যারা নজরুলকে পড়ে তাদের মধ্যে দেশপ্রেম, কবিতা প্রেম, সর্বোপরি দেশের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার প্রেরণা জেগে ওঠে। নজরুল চর্চা করার মধ্য দিয়ে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছিল, আমাদের জাতির ইতিহাসে যতগুলি গুরুত্বপূর্ণ ভালো ভালো ঘটনা ঘটেছে, আমরা তা বুঝতে পারি আর না পারি, তার মধ্যে কিন্তু নজরুল চেতনার একটা বিরাট অবদান ছিল। সেটা মুক্তিযুদ্ধ হোক, সেটা ভাষা আন্দোলন হোক, সেটা 69-এর গণ অভ্যুত্থান হোক, এমনকি আমাদের সর্বশেষ 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে আত্মত্যাগের যে প্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, এর নেপথ্যে যে মনোজগৎটা কাজ করে, বুক চিতিয়ে গুলি বরণ করে নেওয়ার সাহস, এর নেপথ্যে কিন্তু সমাজ জগতে নজরুলের উপস্থিতি কিন্তু টের পাওয়া যায়। ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে মধ্যযুগে আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আহ্বান জানান তিনি। বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। রামেসার ধর্ষণ হত্যা দ্রুত বিচার এবং এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে দাবি জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তারা। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এখন তারা এটা পাবলিকলি যখন বলছে তখন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার দায়টা সরকারকে নিতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, আগামী বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে অন্য কোন দল মতের উপরে দমন পীড়ন আর মেনে নেওয়া হবে না। 24 ঘন্টায় হাম জটিলতায় সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। 68 সারা দেশে হাম উপসর্গে প্রাণ হারিয়েছে 499 জন। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1315 জন। হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। শিশুদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। এটি বাংলাদেশ শিশু হাসপাতাল। শুক্রবার সকালে এ হাসপাতালে হামে মারা যায় এক শিশু। স্বজনদের কান্না আর আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এই হাসপাতালে। হাসপাতালের ভেতরে শিশু ওয়ার্ডে শিশুদের চিৎকার আর যন্ত্রণায় সৃষ্টি হয়েছে এক মর্মান্তিক পরিবেশ। এ হাসপাতালে 2 সন্তানকে নিয়ে ভর্তি মা মনি আক্তার। মিরপুর স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে হাম আক্রান্ত 7 বছরের মেয়ে মারিয়াকে ভর্তি করান এই হাসপাতালে। কিন্তু 1.5 বছরের ছেলে সুস্থ থাকলেও থাকতে হচ্ছে মেয়ের সঙ্গে। 3 দিন ধরে জ্বর, পরে 4 দিনের দিন নিয়ে এসেছি, হাম বাড়িয়েছি, সাড়ে গতরে বাড়িয়েছে, এখন কিছু খাইতে না, মুহুর ভিতরে সে দেখাও। বাচ্চা এটা নিউমোনিয়া ছিল, 4 নম্বর বেডে, 4 তলা। 3 দিন গেছে, 6 দিন থাকছি, 6 দিন থেকে ওর বাসায় নিয়েছি, পরের দিন আবার এটা নিয়ে আসছি। পুরান ঢাকার 10 মাসের শিশু হিমালয় বিশ্বাস হামে আক্রান্ত হয়ে ছটফট করছে হাসপাতালের বেডে। ক্যানোলা খুলে যাওয়ায় শুরু হয় রক্তক্ষরণ। 4 দিন ধরে ওকে ডক্টর মুখে খাবার দিচ্ছে না, ওর নলে
নল দিয়েও দিচ্ছে না, ওর কাশি আছে তো প্রচুর, আর হচ্ছে শ্বাসকষ্ট আছে, মানে অস্থিরতা যখন করছে না, এক পা দিয়ে আরেক পায়ে ক্যানোলা পুরো খুলে ব্লিডিং হয়েছে। এই নিয়ে সকাল থেকে এর মধ্যে 2বার ক্যানোলা পরানো হয়েছে ওকে। এদের মতো এই হাসপাতালে ভর্তি আছে 111 রোগী। দীর্ঘদিন চিকিৎসার পর এখনও রক্ষা পাচ্ছে না হামের থাবা থেকে। ওর সমস্যা ছিল হাম, নিউমোনিয়া, কাশি ছিল, জ্বর ছিল, শ্বাসকষ্টটা একটু আছে, মুখে খেতে পারে না, স্যালাইনেতে খাচ্ছে। হামের এমন পরিস্থিতিতে ঈদুল আজহায় শিশুদের নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হিমেল, দেশ টিভি, ঢাকা। অল্প সময়ে নির্বিঘ্ন ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা স্বস্তির হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত আহতদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে কুমিল্লায় আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 86 জন এবং আহত 33 জনের পরিবারের মাঝে মোট 4,89,00,000 টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। প্রায় 1.5 কোটির উপরে মানুষ, এবার আরো 1 কোটির কাছাকাছি আবার আপনার কুরবানিযোগ্য পশু, তো এটাও তো পরিবহনের ব্যাপার। প্রায় 2.5 কোটি মানুষ এবং কুরবানিযোগ্য পশুকে মাত্র 3-4 দিনের মধ্যে পরিবহন করার একটা বড় চ্যালেঞ্জ। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। ঈদুল আজহা ঘিরে ঢাকা থেকে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং ট্রেনের ছাদে ভ্রমণ পুরোপুরি ঠেকাতে এবার 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকার কমলাপুর স্টেশনের ম্যানেজার এই তথ্য জানান। বলেন, টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবে না। যাত্রীদের অনুরোধে সর্বনিম্ন শ্রেণীর 25% স্ট্যান্ডিং টিকিটের পাশাপাশি প্রায় 45,000-এর মতো সিটের টিকিট দেওয়া হচ্ছে। শনিবার থেকে 43 জোড়া আন্তনগর ও 23 জোড়া কমিউটার অর্থাৎ 66 জোড়া ট্রেন চলাচল করবে। টাঙ্গাইল যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। শুক্রবার দুপুরে টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের সময় কথা বলেন তিনি। আমাদের একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যে চিন্তা করেছি, প্রায় 50 কোটি টাকা লাগবে এই বাঁধ নির্মাণ করতে হলে। এটা কিন্তু স্থায়ী বাঁধ হবে। এরপরে আরো বড় বাঁধ এবং যেখানে প্রোটেকশন থাকবে, যেখানে ব্লক দ্বারা সেই প্রোটেকশন তৈরি হবে ভবিষ্যতের কর্মসূচি অনুযায়ী। সেটার জন্য একটা নতুন পরিকল্পনা ইতিমধ্যে আমরা চিন্তা করছি। সেটা সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জের শেষ পাতা পর্যন্ত ঢাকা। দেখছেন সংবাদ রাত। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। সাইফুর রহমান যে অর্থনৈতিক ভিত্তি তৈরি করে গেছেন, এখনো তার উপর নির্ভর করে চলছে বিএনপি, এমন মন্তব্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বলেন, কোনো গোষ্ঠীকে বাদ রেখে অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব না, এর প্রতিফল থাকবে বাজেটে। শুক্রবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে স্মরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলে, ব্যবসা বাণিজ্য সহজীকরণের প্রতিফলন দেখা যাবে আগামী 2 মাসের মধ্যে। বাংলাদেশের অর্থনীতির আধুনিক রূপকার এম সাইফুর রহমান দেশের বাজেট ব্যবস্থাপনা, বেসরকারি খাতের বিকাশ, বৈদেশিক বিনিয়োগ এবং অর্থনৈতিক সংস্কারে যার অবদান তাকে স্মরণ করতেই এই আয়োজন। আলোচনায় উঠে আসে বাজেট প্রত্যাশা ও চ্যালেঞ্জ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠীকে বাইরে রেখে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাবে না, এর প্রতিফলন দেখা যাবে আগামী বাজেটেই। We are going to do it next 2 months. Inshallah, you'll see that about capital market. I think already I can see the capital market is showing
signs of change already. মানসম্মত প্রকল্পের অভাবে গত কয়েক বছরে ঋণের বোঝা বেড়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, IMF এর শর্ত নিয়ে অর্থনীতি চালাতে পারবেন না। বাংলাদেশের অর্থনীতি চলবে বাংলাদেশের নিয়মে। Public financing architecture has changed. আগের মতো হবে না। আমরা খালি ওয়ার্ল্ড ব্যাংক IMF এটা হবে না। আমাদের we have to go for alternative fund. এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে বাধা দূর করতে কাজ করছে সরকার। কন্ট্রাক্ট সইয়ের দিন থেকে এলসি খোলা থেকে শিপমেন্ট থেকে এখানে এসে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত এই টোটাল সাপ্লাই চেইনটা আমরা একটা AI মডেলের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। এ সময় জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুতের 65% বেশি বেসরকারি খাতের কাছে থাকায় সরকারের দায় দেনা বাড়ছে। যে আমার আরো 3-4 বছর লাগবে, যেটা করে গেছে আমার 56 কোটি থেকে দেবে, আমার অর্থমন্ত্রী চাপ করবেন তো আপনি। এরকম অনেক ইম্পোর্ট আছে যেগুলো দিলে অর্থমন্ত্রীকে টাকা দিতে হবে। 2 বছর যে যদি করতে পারে আমি তো বলবো ম্যাজিক। মেহেদি মাসুদ রিয়ন, দেশ টিভি, ঢাকা। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCA এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মহসিন এবং সাধারণ সম্পাদক পদে মৃধা মোহাম্মদ রিপন নির্বাচিত হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির সিনিয়র ক্যামেরাম্যান মোহাম্মদ উজ্জ্বল হোসেন। শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে TCA কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশ টিভির ক্যামেরাম্যান মোহাম্মদ ইউনুস আলী সহ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির সিনিয়র ক্যামেরাম্যান সোহাগ খান। নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান স্বজনেরা। নিহতের স্বজনরা জানায়, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ শ্রাবণ গ্রুপের সদস্যরা গেল বৃহস্পতিবার রাতে রনিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। রাজধানীর বনানীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিল অবৈধ সীসা বাণিজ্য, আর সেই বাণিজ্যের গোপন স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল করাইল বস্তি। শুক্রবার বিকেলে করাইল বস্তির পিটিসিএল কলোনিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ সীসা সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি 2 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আমরা 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং আমরা 20 কেজি পরিমাণ সীসা উদ্ধার করা হয়েছে। 34টি হুক্কা, অর্থাৎ যেটা দিয়ে এই সীসাটা ব্যবহার করে, এবং 74টি এটার কলকি পাওয়া গেছে, এবং 4 কেজি পরিমাণ কয়লা যেটার উপকরণ হিসেবে ব্যবহার হয়, এবং সেলফোন পাওয়া গেছে। এবার স্যাভলন কুরবানির হাট। আসন্ন ঈদ উল আজহা সামনে রেখে রাজধানীর শাহজাহানপুর পশুর হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে বাহারি নামের গরু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। কালা পাহাড়, ধলা পাহাড়, লাল পাহাড় এসব নামের পশুগুলো ঘিরে ক্রেতাদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। কয়েক মাস ধরে লালন পালন করা পশু নিয়ে ভালো দামের আশায় রাজধানীর হাটে এসেছেন খামারিরা। কেউ এনেছেন বিশাল আকৃতির গরু, কেউ আবার মধ্যম কিংবা ছোট আকারের পশু। ক্রেতাদের আকৃষ্ট করতে পশুগুলোর আলাদা নামকরণ করেছেন অনেকে। এটা হলো কালা পাহাড়, ঝিঙেদা জেলার ঘনকুণ্ড থানা। দাম হচ্ছে চাষি চাওয়ার দাম 4.5 লাখ, দাম হচ্ছে 4 লাখ 10, 20 এরকম। এখন একটা বিক্রি করিনি, আল্লাহর মধ্যে বিক্রি করব। দাম একটা 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ।
এরকমই আমি গরু বড় গরু আনছি। আলহামদুলিল্লাহ, আশা করি বাজারটা খুব সুন্দর হবে, এটাই আমাদের নিয়ত আছে আর কি। বেচাকেনা জমে উঠবে আমরা বিকাল থেকে শুরু, আর রবিবার থেকে শুরু হবে আর কি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ বাজার ঘুরে দাম যাচাই করছেন, কেউ আবার দরদাম করে পছন্দের পশু কিনে নিচ্ছেন। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই দামে আর কি গরু বেচা কেনা হওয়ার কথা এর থেকে একটু বেশি। বিগত দিনের চেয়ে এই বছর গরুর দাম একটু বেশি হতে পারে। পরিবেশ মনে করেন মোটামুটি ভালো হবে আশা করতে পারছি। মানে গতবারের তুলনায় গরু মোটামুটি অনেক কম আইছে। এখনো আসলে মার্কেট আর 2-1 দিন না হলে বোঝা যাবে না। গরুগুলো দেখলাম, সো গতবারের থেকে অনেক দাম বেশি চাচ্ছে, কারণ এখনো ক্রেতা ওইভাবে আসে নাই। আমার মনে হচ্ছে যে দাম একটু বেশি, আর গরু অনেক আছে, গরুগুলো সব মনে হচ্ছে দেশি গরুই আছে, ভালো গরু আছে। পুলিশ টহল, অস্থায়ী কন্ট্রোল রুম, অনলাইন ট্রানজেকশন সহ হাট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা, চুরি কিংবা জাল টাকা প্রতিরোধে হাট কর্তৃপক্ষ জোরদার করেছে বাড়তি নিরাপত্তা। আমরা বাজারের পক্ষ থেকে নিরাপত্তার আমাদের র্যাবের ক্যাম্প করা আছে, পুলিশের ক্যাম্প করা আছে, সিভিলে এসবি, ডিবি, তার এনএসআই এরা সব আছে, চারিদিকে ঘোরাঘুরি করতেছে। ওটার কোনো নাই, সমস্যা নাই। ব্যাংকিং ব্যবস্থা আছে, ঢাকা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, বিকাশ আছে, তারপর নগদ আছে, সবই ব্যবস্থা আছে। ব্যবসায়ীদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ক্রেতার উপস্থিতি ও বেচাকেনা। জমে উঠবে রাজধানীর কুরবানির পশুর হাট। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর 12টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে পুরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তালেব মিয়া। কৈশোমী জেলার কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এদিকে নেত্রকোনার আটপাড়ায় সোলেমান মিয়া হাওড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। একই দিন শরীয়তপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ফয়সাল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সুপন ও আজওয়াদ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান মারা গেছে। মেহেরপুরে একটি থেমে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় 2 যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 9:15টার সময় জেলা সদরের বন্দর গ্রাম ও টিটিসি এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নয়নজীবন একটি মোটরসাইকেলে মুজিবনগর দিকে যাচ্ছিলেন। মেহেরপুর শহর পার হয়ে টিটিসি এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা দিলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া সদরের বালিয়াপাড়া স্কুল মাঠের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়রা জানায় বালিয়াপাড়া আশেপাশের গ্রামের একটি মাত্র খেলার মাঠ, তাই এই স্কুল মাঠটি কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না। প্রয়োজনে মাঠ রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দেখছেন সংবাদরাত। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দেখছেন সংবাদরাত। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে পরমাণু আলোচনার সামান্য অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নিজেদের মূল শর্ত অপরিবর্তিতই থাকবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা 50-50 বলছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে সামান্য অগ্রগতির আভাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে ন্যাটো বৈঠক শেষে রুবিও জানান, আলোচনায় কিছুটা ইতিবাচক সংকেত রয়েছে, তবে তা একেবারেই প্রাথমিক। আলোচনা এগুলেও ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি সমাধান করার শর্তে স্থির থাকবে যুক্তরাষ্ট্র। রুবিও অভিযোগ করেন, হরমুজে টোল নেয়ার চেষ্টা করছে ইরান, এমনকি ওমানকেও এ ব্যবস্থায় যুক্ত করার চেষ্টা চালাচ্ছে তেহরান। বিশ্বের কোনো দেশেরই ইরানের দাদাগিরি মেনে নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন, এ জলপথের বর্তমান স্থিতিশীলতা নষ্ট হলে তার চড়া মূল্য দিতে হবে পুরো বিশ্বকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা 50-50 বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন ইরান সংঘাত অবসান ঘটাতে একটি সম্ভাব্য চুক্তির চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ফাঁস হওয়া এ খসড়া চুক্তি অনুযায়ী স্থল, আকাশ ও জলপথে সব ফ্রন্টে একটি তাৎক্ষণিক, ব্যাপক এবং শর্তহীন যুদ্ধবিরতি কার্যকর করা হবে। একই সঙ্গে দুই পক্ষই সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার ব্যাপারে একমত হয়েছে। চুক্তির শর্তানুযায়ী সব ধরনের সামরিক অভিযান বন্ধের পাশাপাশি দুই দেশের মধ্যকার চলমান মিডিয়া যুদ্ধ স্থগিত করা হবে। তবে উভয় পক্ষ এখনও এতে চূড়ান্ত অনুমোদন দেয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তিটি কার্যকর হবে। এদিকে হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে জানান দিচ্ছে তেহরান। আইআরজিসি জানিয়েছে, গেল 24 ঘন্টায় তেলবাহী ট্যাঙ্কার সহ মোট 35টি জাহাজ এ জলপথ অতিক্রম করেছে। আইআরজিসির দাবি, এ জাহাজগুলো প্রতিটি চলাচলই হয়েছে তাদের নৌবাহিনী সরাসরি অনুমতি এবং সমন্বয়ের মাধ্যমে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আঞ্চলিক যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনার জন্য তেহরানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তেহরানে পৌঁছে অসীম মুনির ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি বর্তমানে তেহরানে অবস্থান করছেন। টানা তৃতীয় দিনের মতো ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে অসীম মুনিরের বৈঠকের কথা থাকলেও তা একদিন পিছিয়ে যায়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুয়েতে জমে উঠেছে পশুর হাট। কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিন। এর মধ্যে সবচেয়ে বেশি আসছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ক্রেতারা। চড়া দামের কারণে প্রবাসীদের অনেকে কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছে। তবে ঈদের আগে দাম কমার আশা করছেন অনেকে। আগামী বুধবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল আজহা। এবারের ঈদে প্রবাসীদের একটি বড় অংশ নারীর টানে দেশে ফিরেছেন। তবে যারা কুয়েতে ঈদ উদযাপন করবেন তাদের হাত ধরেই জমে উঠেছে দেশটির পশুর হাটগুলো। ক্যাপ, শেবদি, সোলাইবিয়া, আবদালি, আব্বাসিয়া ও সুয়েখের স্থানীয় পশুর বাজারগুলো ঈদ উপলক্ষে এবার বড় পরিসরে সম্প্রসারণ করা হয়েছে। হাটগুলোতে কুয়েতি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। বরাবরের মতোই এ বাজারগুলোর বিক্রয় ব্যবস্থাপনার একটি বড় অংশ জুড়ে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এগুলো হচ্ছে আপনার সিরিয়ার মাল, চুরি করে আর কি। এই বছর বাজার অনেক ভালো, কাস্টমার আসতেছে, কিন্তু আমরা গড়ে দিতে পারতেছি না। আর গরুরও এখন বর্তমান চড়া দাম। বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে গেল বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম আকাশ ছোঁয়া। গরুর যে প্রাইস, এই প্রাইসে তো গরু কেনা সম্ভব না। তারপরে চেষ্টা করবো গরু কেনার জন্য, আর যদি না পারি হয়তো একটা দুম্বা কিংবা খরুপ কেনার চেষ্টা করবো। আসছিলাম গরু কেনার জন্য, ঈদের আর 4-5 দিন বাকি, কিন্তু গরু কেনার জন্য আসছি। কিন্তু গরুর যে দাম ভাই, গোস্ত তো খাওয়ার মতন যোগ্য না ভাই। চড়া দামের কারণে বাজারে এখনও ক্রেতাদের সংখ্যা কিছুটা কম। বেশিরভাগ মানুষই ঘুরে ফিরে দেখছেন। তবে প্রবাসীদের আশা, ঈদের ঠিক আগের দিন পশুর দাম অনেকটাই কমে আসবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার আনন্দ যেন বিষাদে পরিণত হচ্ছে নেইমার জুনিয়রের। দলে জায়গা পাওয়ার দুদিনের মধ্যে আবারও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। শুরুতে তেমন গুরুতর মনে না হলেও এখন বেড়েছে শঙ্কা, আর তাতে ব্রাজিলের শেষ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমারের খেলার সম্ভাবনা ক্ষীণ। সেই মাহেন্দ্রক্ষণ যার অপেক্ষায় ছিলেন নেইমার। 2023 সালের অক্টোবরের পর একেবারে ফিফা বিশ্বকাপের স্কোয়াড দিয়ে ব্রাজিল দলে ফেরা। নেইমার জুনিয়রের চোখে স্বপ্ন সাম্বার ছন্দে মিশন হেক্সা পূরণ করা, তবে সেই স্বপ্নে কিছুটা বাদ সেধেছে ইনজুরি। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার দুদিনের মাথায় ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ডান পায়ের কাফ মাসলে ধরা পড়ে সামান্য ওডেমা, যার অর্থ পেশিতে পানি জমে ফুলে যাওয়া। শুরুতে তার ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ থেকে জানানো হয় চোট খুব একটা গুরুতর নয়, তবে এরপরই ডালপালা মেলতে শুরু করেছে শঙ্কা। ইনজুরির গুরুত্ব কতখানি তা নিয়ে সান্তোস ও ব্রাজিলের মধ্যে তৈরি হয়েছে তথ্যের মতবিরোধ। ESPN এর খবর, ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF এর মতে কাফের এই ইনজুরিটি যতটা বলা হচ্ছে তার চেয়েও বেশি গুরুতর। এর জন্য প্রয়োজন হতে পারে আরও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে নেইমারকে নিয়ে তাই তৈরি হয়েছে বড় ধরনের ইনজুরি শঙ্কা। তাতে ব্রাজিলের পানামা ও মিশরের সাথে শেষ প্রস্তুতি ম্যাচগুলো সাইড লাইনে বসেই দেখতে হতে পারে সান্তোস তারকার। 27 মে শুরু হচ্ছে ব্রাজিলের আনুষ্ঠানিক বিশ্বকাপ প্রস্তুতি। প্রথম দিনই বড়সড় মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পুরো দল। সেখানে যে নেইমারের শারীরিক অবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে নেইমারের পরবর্তী করণীয় নির্ধারণ করতেই করা হবে এই পরীক্ষা। কোচ কার্লো আনচেলত্তি দলের ভেতর একটি সমতার স্পষ্ট নীতি তৈরি করেছেন। ফিটনেসজনিত সমস্যা নিয়ে আসা যে কোনো ফুটবলারের মতো নেইমারকেও কঠোর মেডিকেল প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হবে। আনচেলত্তি ও তার টেকনিক্যাল স্টাফদের প্রধান লক্ষ্য 13 জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার আগেই যেন নেইমার শতভাগ ফিটনেস ফিরে পান। এখন প্রশ্ন একটাই, পারবেন কি নেইমার? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। নেই কোনো সংবাদ সম্মেলন, হয়নি আনুষ্ঠানিক পরিচয় পর্ব। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন BSP এর অ্যাওয়ার্ড শোতে নতুন কোচ থমাস ডুলিকে পরিচয় করিয়ে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 2 বছরের জন্য বাংলাদেশের হেড কোচ হলেন এই মার্কিন কোচ। দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ে 160-এর ভেতর আনার কথা জানান তিনি। কাটাতে চান দীর্ঘদিনের ট্রফি খরা। BSP এর বর্ষসেরা পুরস্কারের জমকালো মঞ্চ, আলো ঝলমলে সে আয়োজনে সবাইকে চমক দিয়ে হাজির হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত হেড কোচ থমাস ডুলি। লাল সবুজের পতাকা হাতে নিয়ে মঞ্চ মাতালেন এই আমেরিকান মাস্টারমাইন্ড। আগামী 2 বছরের জন্য হামজা সমিতদের ডাগ আউট সামলাবেন এই মার্কিন কোচ। তবে বর্তমান বাস্তবতাও ভুলে যাননি তিনি। বাংলাদেশ ফুটবল দীর্ঘদিন 180-র আশেপাশে ঘোরাঘুরি করায় রাতারাতি এই র্যাঙ্কিং বড় কোনো লাভ দেওয়া সম্ভব নয়, সেই বাস্তব সত্যটাকেও সবাইকে মনে করিয়ে দিলেন তিনি। আমার লক্ষ্য হলো ফিফা র্যাঙ্কিংয়ে 160 বা 150-এর মধ্যে চলে আসা। এটি রাতারাতি হবে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার ফুটবলার এবং ফেডারেশনকেও বলি, আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি যদি লক্ষ্যটি বাস্তবসম্মত হয়। আমরা গত 23 বছর ধরে কিছু জিতিনি, এখন সময় এসেছে কিছু করে দেখানোর। থমাস ডুলিকে কোচ হিসেবে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বাংলাদেশের সমর্থকদের ফুটবল উন্মাদনা ও মাঠের বাইরে লাখ লাখ কোচের চাপ সামলানো নিজেকে পুরোপুরি প্রস্তুত দাবি করেন থমাস ডুলি। জার্মান ফুটবলের সংস্কৃতির উদাহরণ টেনে বাফুফের এই নতুন কোচ গত 2 দশকের ট্রফি খরা কাটানোর তাগিদ দিলেন। আমি এশিয়ায় বহু বছর কাজ করেছি। ফিলিপাইন জাতীয় দলের হয়ে কাজ করার সুবাদে এশিয়ার সব জায়গায় ভ্রমণ করি এবং জায়গাটি আমার দারুণ লেগে যায়। আমি বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতামও, তাই যখন প্রধান কোচের এই পদ খালি হলো আমি আবেদন করলাম। আমি ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে। সকালে দেশে এসে বিশ্রামের সুযোগটাও পেলেন না থমাস ডুলি। ইতিমধ্যে পরিকল্পনা সাজিয়ে বসলেন সান মারিনোর ম্যাচের। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশ টিভির সংবাদ কর্মীর ওপর মাদক কারবারিদের হামলা, রিপোর্টার ও ক্যামেরা পার্সন রক্তাক্ত, 4 জন আটক। শিশু রামেসা হত্যার বিচার দাবিতে নানা কর্মসূচি, বাসার সামনে মানববন্ধন সমাবেশ, সর্বোচ্চ শাস্তি চেয়ে মিরপুরে সড়ক অবরোধ। নজরুল জয়ন্তী উদ্বোধন করতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে, জেলায় সাজ রব। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যযুগীয় মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ব, বলছে জামায়াত, রামেসা হত্যা দ্রুত বিচার দাবি এনসিপির। হাম উপসর্গে আরও 11 জনের মৃত্যু, নতুন রোগী 1315। হাসপাতালে রোগীর চাপ, ঈদে শিশুদের নিরাপদে রাখার পরামর্শ। চ্যালেঞ্জ হলেও সবার সহযোগিতায় এবারও ঈদযাত্রা স্বস্তির হবে, বললেন সড়কমন্ত্রী। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে 3 স্তরের নিরাপত্তা। এবং কোনো গোষ্ঠীকে বাদ রেখে অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব না, মন্তব্য অর্থমন্ত্রীর। ব্যবসা সহজীকরণের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.deshtv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।